হ্যালো গাইস, ওয়েলকাম টু ইজি প্রিপারেশনস এগেইন। তো আমরা ইন্ডিয়ান পলিটির যেখানে ছিলাম সেটা হলো কনস্টিটিউশনের গঠন বা সংবিধানের গঠন। ওকে, তো আমরা সেটা পড়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু সেখানে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি। কেননা আমি অনেকে রিকোয়েস্ট করছিল যে ম্যাম একটু ছোটো ভিডিও বানান, কিন্তু ছোটো ভিডিওতে সবটা ইনফরমেশন দেওয়া পসিবল না, সেই জন্য আমরা ওখানে কিছুটা কমপ্লিট করেছি, এখন আমরা সেটা কন্টিনিউ করব। ওকে, তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যে কোনো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আগের দিন আমরা বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠিত হয়েছিল, যেটা গঠিত হয়েছিল কনস্টিটিউশন গঠনের জন্য, সেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু আবার 13টা কমিটি গঠন করেছিল। এবার এই 13টা কমিটির নেতৃত্ব কে কে দিয়েছিল আমরা বলেছিলাম, সেটা আমরা পরের ভিডিওতে পড়ব, মানে আজকের ভিডিওতে পড়ব। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, স্টেটস কমিটি এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এই তিনটে কমিটির হেড হয়েছিলেন জওহরলাল নেহরু। তো কীভাবে মনে রাখবে, প্রথমেই দেখা আছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি। পাওয়ার্স মানে কি? শক্তি। যেহেতু জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই তার হাতে সমস্ত পাওয়ার ছিল, সেই জন্য ইউনিয়ন পাওয়ার্স কমিটির যে হেড সেটা উনি ছিলেন। এবার স্টেটস কমিটি, একটা দেশের মধ্যে কি থাকে? অনেকগুলো রাজ্য থাকে, এবং এই রাজ্যেও অনেক সময় অনেক স্কিম আসে বা অনেক কিছু হয় যেটা সেন্টারের নির্দেশে হয়, মানে কেন্দ্রের নির্দেশে হয়। এবার কেন্দ্রকে হেড ছিলেন জওহরলাল নেহরু, সেই জন্য যে স্টেটস কমিটির হেড সেটাও জওহরলাল নেহরু। এটা কিন্তু শুধুমাত্র মনে রাখার জন্য, এরকম নয় যে এটাই সত্যি, এটাকে সত্যি ভেবে নিও না, বাস মনে রাখার জন্য। এরপর দেখো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। তো দেখো, যার হাতে ইউনিয়নের পাওয়ার ছিল তার হাতে ইউনিয়নের সংবিধান তৈরির যে পাওয়ার সেটাও থাকবে, তাই জন্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি জওহরলাল নেহরুর হাতে, তাই ইউনিয়ন কনস্টিটিউশন কমিটিও জওহরলাল নেহরুর হাতে। ওকে, মনে থেকে গেল এই তিনটে। এরপর নেক্সট দেখো, এরপর দেখো ড্রাফটিং কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা আসে, মানে আসবেই এরকম একটা ব্যাপার। তো এটার যে হেড ছিলেন সেটা ছিলেন B.R. আম্বেদকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। এরপর দেখো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এবং অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার সম্পর্কে যে উপদেশমূলক একটা কমিটি ছিল, মানে মৌলিক অধিকার কী কী হতে পারে সেই সব সম্পর্কে উপদেশ দেওয়ার জন্য যে কমিটিটা ছিল সেটা, এবং প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এই দুটো কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে ছিল। এরপর দেখো রুলস অফ প্রসিডিওর কমিটি, স্টিয়ারিং কমিটি, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি অ্যান্ড ফ্ল্যাগ কমিটি, এই চারটে কমিটির যে হেড ছিলেন সেটা ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো দেখো, রুলস অফ প্রসিডিওর কমিটি, কোনো কিছু কীভাবে প্রসিডিওর হবে, প্রসিডিওর মানে কোনো কিছুর কার্যকলাপ কীভাবে হবে, সেটার হেড কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো, কোনো কাজ বা কোনো গাড়ি ধরে নাও, ধরো একটা গাড়ি, সেই গাড়ির কার্যকলাপ কীভাবে হবে, গাড়িটা কীভাবে চলবে, সেটা আমরা কী দিয়ে নিশ্চিত করি? স্টিয়ারিং। স্টিয়ারিং দিয়ে তো আমরা গাড়ি চালাই, তাই তো? তাই স্টিয়ারিং কমিটির হেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার গাড়ি চালাতে গেলে, গাড়ি কিনতে গেলে কী লাগবে আমাদের? টাকা পয়সা লাগবে, ফিনান্স লাগবে, এই ফিনান্সের হেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা রয়ে গেল ফ্ল্যাগ কমিটি, মনে রাখবে, ফ্ল্যাগ মানে পতাকা। তো ফ্ল্যাগ কমিটির হেড ছিলেন, এটাও ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, রাজেন্দ্র প্রসাদের মধ্যে একটা রাজা রাজা ব্যাপার আছে না? তোর মনে করো রাজা, তার দুর্গ এবং দুর্গের ওপর একটা পতাকা লাগানো, এবং এই পতাকা কমিটির হেড আছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, মনে থেকে গেল। এরপর নেক্সট দেখো, এরপর ক্রেডেন্সিয়াল কমিটি, যেটার হেড ছিলেন আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার। হাউস কমিটি, দেখো হাউস মানে কি? হাউস মানে ঘর, তাই তো? এটার হেড ছিলেন পট্টভি সীতারামাইয়া। দেখো, সীতারাম এরা কে ছিলেন? আমরা যদি রামায়ণ পড়ে থাকি, সীতারাম হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, তাই তো? হাজব্যান্ড ওয়াইফ কিসে থাকে? ঘরে থাকে, তাই হাউস কমিটির যে হেড তিনি ছিলেন পট্টভি সীতারামাইয়া। আর কে বাকি থাকলো? অর্ডার অফ বিজনেস কমিটি, এবং এটির নেতৃত্ব দিয়েছিলেন K.M. মুন্সি, নামটা মনে রাখবে, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর দেখো, এই যে সংবিধানের ড্রাফট বা খসড়া তৈরির জন্য যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল, এই ড্রাফটিং কমিটির যারা মেম্বার ছিলেন এদের নামগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? তো যেটা মেইনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন। তো চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর, এটা আমরা আগেও পড়লাম, এখন আবার পড়লাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো N. গোপালাস্বামী আয়াঙ্গার, আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার, K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, N. মাধব রাও, D.P. খাইতান, এবং এই D.P. খাইতানের মৃত্যুর পর T. কৃষ্ণমাচারী উনার পদ গ্রহণ করেছিলেন। ওকে, তো দেখো নিচের নামগুলো, মানে ডক্টর B.R. আম্বেদকর ছাড়া যে বাকি নামগুলো, সেগুলো আমি তোমাদের এখনই একেবারে মুখস্থ করে রেখে দিতে বলবো না, বাট আমি বলবো অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে যখন রিভিশন দেবে তখন এগুলো একটু দেখে যেও, কেননা পরীক্ষা আসলে তো করে আসতে হবে, বাস সেই জন্য।
তো এরপর দেখো কি হলো, ড্রাফটিং কমিটি 6 মাসেরও কম সময়ে কিন্তু ড্রাফট বা খসড়া সেটা গঠন করে ফেললো। ওকে, এরপর দেখো আমি একটা কোয়েশ্চেন ডিরেক্ট লিখে দিয়েছি, 26শে জানুয়ারি দিনটি কেন গুরুত্বপূর্ণ। কেন ডিরেক্টলি দিয়েছি, কেননা পরীক্ষায় কিন্তু এটা বারবার আস্ক করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো 26শে জানুয়ারি দিনটাকে কিন্তু জাতীয় কংগ্রেস 1930 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করেছিল। তখন কিন্তু আমাদের দেশ স্বাধীন ছিল না, কিন্তু জাতীয় কংগ্রেসের থেকে 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করা হয়েছিল। জাতীয় কংগ্রেস থেকে বলা হয়েছিল আমরা এখন থেকে আর ব্রিটিশ ডোমিনিয়নের আন্ডারে থাকবো না, আমরা পুরোপুরি স্বাধীন। ওকে, তো এখনও কিন্তু আমরা 26শে জানুয়ারি দিনটিকে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করি। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর দেখো, যেহেতু এবার ভারত নিজের সংবিধান তৈরি করবে, নিজের সংবিধান নিজের দেশে লাগু হবে, সেই জন্য কিন্তু ভারতে একটা অন্তর্বর্তী একটা গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের প্রয়োজন ছিল। এখন আর ব্রিটিশ গভর্নমেন্টের প্রয়োজন ছিল না, এখন কিন্তু আমাদের নিজস্ব ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন ছিল। তো সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে ক্ষমতা স্বাধীন ভারতবর্ষে হস্তান্তর করা হয়েছিল বা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল। সেটা কবে হয়েছিল? 2রা সেপ্টেম্বর 1946-এ। ওকে, তো এরপর দেখো কনস্টিটিউশন তৈরির কাজ শুরু হলো। এবার সংবিধান যখন তৈরি করা হলো তখন কিন্তু অনেক দেশের সাথে আলোচনা করে অনেক দেশ থেকে কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আমাদের সংবিধানে অ্যাড করা হলো, অনেক দেশ থেকে কিছু কিছু বৈশিষ্ট্য ধার নেওয়া হলো বলতে পারো। তো দেখো সবার প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তোমাদের আমি সবার প্রথম ভিডিওতে পড়েছিলাম পলিটিক্সের, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তখনই বলেছিলাম। তো এখান থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেটা হলো ফেডারেল সিস্টেম, মানে আমাদের যেমন দেশে এখন আছে কেন্দ্র সরকার আছে আমাদের, ঠিক আছে, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা রয়েছে এটাই কিন্তু এই ফেডারেল সিস্টেম। ওকে, এছাড়া কি আছে? অফিস অফ দ্য গভর্নর, আমাদের গভর্নর এবং তার অফিস আছে আমরা দেখতে পাই। ইমার্জেন্সি প্রভিশন, মানে যখন ইমার্জেন্সি আসবে কোনো আপৎকালীন অবস্থা, তখন কি করা হবে, তখনকার কি কার্যপ্রণালী থাকবে সেটা। এবং পাবলিক সার্ভিস কমিশন, এটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। স্পেশালি পাবলিক সার্ভিস কমিশনের যেসব পরীক্ষা হয় WBCS বা UPSC, এইসব পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বেশি আসে, যে পাবলিক সার্ভিস কমিশনটা যে সেটা কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে ধার নেওয়া হয়েছে, তাহলে কিন্তু অ্যান্সার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, এরপর দেখো, তো দেখো ব্রিটিশ কনস্টিটিউশন বা ব্রিটেনের যে সংবিধান সেখান থেকে আমরা কী নিয়েছি। তো প্রথমেই হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট। গভর্নমেন্ট মেনলি দুই প্রকার, পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল। পার্লামেন্টারি হলো যেটা আমাদের ভারতবর্ষে চলছে এবং ব্রিটেনেও চলে, আর প্রেসিডেন্সিয়াল হলো যেটা আমেরিকায় চলে। এবার দেখো আমরা কিন্তু সবাই এটা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের একটা প্রচুর গুরুত্ব রয়েছে, আমাদের দেশেও রয়েছে, কিন্তু আমেরিকায় কি, আমাদের দেশে প্রধানমন্ত্রী যা যা করে আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট সেই সব কাজগুলো করে, তাই তো আমরা এটা দেখতে পাই। তো আমেরিকার যে গভর্নমেন্ট সেটা কিন্তু প্রেসিডেন্সিয়াল এবং ভারতের পার্লামেন্টারি। এছাড়া দেখো সিঙ্গেল সিটিজেনশিপ, মানে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো সিটিজেন সমান অধিকার পাবে, এটাকেই বলে সিঙ্গেল সিটিজেনশিপ। এছাড়াও দেখো আছে রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, ক্যাবিনেট সিস্টেম, বাইক্যামেরালিজম, অফিস অফ CAG, ল মেকিং প্রসিডিওর, ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম। তো এই সবগুলো আমরা একটা একটা করে পরের ভিডিওগুলোতে দেখে নেব, কেননা একটা ভিডিওতে এত কিছু ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই ডিটেলসে আমরা পরে পড়বো। এখন আমরা বাকি দেশগুলো থেকে কী নেওয়া হয়েছিল সেগুলোও দেখে নেব। তো এরপর আছে দেখো আমেরিকান কনস্টিটিউশন, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছিল। তো শুরুতেই দেখতে পাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের মৌলিক অধিকার, গুলিয়ে ফেলবে না, একটা আছে ফান্ডামেন্টাল রাইটস আর একটা আছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু নেওয়া হয়েছিল আমেরিকান কনস্টিটিউশন থেকে। এরপর দেখো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, রিমুভাল অফ জাজেস বোথ ইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোতেই, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেলটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয়াম্বেল কিন্তু নেওয়া হয়েছে, প্রিয়াম্বেল যে দেওয়া যায় একটা কনস্টিটিউশনে, এই প্রিয়াম্বেল দেওয়ার যে ধারণাটা, এটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। এবং আগের ভিডিওতে আমরা পড়েছিলাম প্রিয়াম্বেল কি, যে জওহরলাল নেহরু একটা অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন, সেটাই কিন্তু এখন আমাদের সংবিধানের প্রিয়াম্বেল। এবং সেখানে মেনলি কী আছে, সেখানে আমাদের সংবিধান তৈরি করার সময় মূল উদ্দেশ্য কী রাখতে হবে আমাদের, সেগুলো সম্পর্কেই লেখা ছিল এবং এখনও আছে। তো মেনলি যেমন ইকুয়ালিটি, অর্থাৎ সবার সমান অধিকার, এরপর সেকুলারিজম, অর্থাৎ যে যেমন ইচ্ছে ধর্ম ফলো করতে পারে। ওকে, তো এইগুলো লেখা আছে প্রিয়াম্বেলে। এরপর নেক্সট দেখো আইরিশ কনস্টিটিউশন, অর্থাৎ আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন সেখান থেকে কী নেওয়া হয়েছে। তো শুরুতেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো DPSP। এরপর আছে মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মাবলী, নমিনেশন অফ দ্য মেম্বার্স ইন দ্য আপার হাউস, মানে রাজ্যসভায় কোনো মেম্বার্স বা সদস্যদেরকে কীভাবে নমিনেট করতে হবে,
এই সব কিছুর ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তো এবার দেখো, এই যে ডিপিএসপি, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন এই ডিপিএসপির ধারণা কোথা থেকে নিয়েছিল। আমরা তো আয়ারল্যান্ড থেকে নিয়েছিলাম, কিন্তু আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছিল? আয়ারল্যান্ড নিয়েছিল স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। এটা জাস্ট মনে রাখবে, বলে দিলাম। ওকে, তো আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইটার যে পরের পার্ট সেটা আমরা পরের ভিডিওতে পড়বো, অর্থাৎ বাকি দেশের কনস্টিটিউশন থেকে কী কী নিয়েছিল বাকি দেশগুলোর থেকে, সেটা আমরা পরের ভিডিওতে পড়বো। তো আজকে আমরা যা যা পড়লাম এই সব কিছু নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সন্ধ্যে 7টার সময় একটা কুইজ হবে। তোমরা কুইজটা অ্যাটেন্ড করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই জন্য তোমাদের জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, থ্যাংক ইউ।